নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আজকে বাংলাদেশের হিন্দু যারা ভারতে আসতে চান, বেড়াবার জন্যও আসতে চান, স্থায়ীভাবে এখানে বসবাস করার জন্যও আসতে চান, এরকম বহু হিন্দু মানুষ আছেন। আমি সবার কথা বলছি না। এই যারা এখানে আসতে চান বেড়াতে বা স্থায়ীভাবে ভারতে থেকে যাওয়ার জন্যে, তাদের সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমি এই যে ভিডিওগুলো করি তার বিভিন্ন কমেন্ট, লাইক, অনেক সময় টেলিফোন, এসবের মধ্য দিয়ে বুঝতে পারি যে বহু সংখ্যক বাংলাদেশি মানুষ তারাও আমার এই ভিডিওগুলো দেখে থাকেন। আমি সেই জন্যেই এই ভিডিওটা করার চিন্তা ভাবনা করেছি। আমি বাংলাদেশ থেকে যারা এখানে আসতে চান, বোধ যারা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য, বেড়াবার জন্যে বা স্থায়ীভাবে যারা চলে আসার জন্য আসেন, আমি সবার জন্য বলছি যে আপনারা খুব সাম্প্রতিককালে একটা আইন হয়েছে ভারতের পার্লামেন্টে, এই আইনটা সম্পর্কে আপনারা একটু খোঁজ খবর নিন। এই আইনটা সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে এখন অথবা ভবিষ্যতে নানান রকমের সমস্যায় পড়তে চান। আইনটা সম্পর্কে জানতে আপনাদের ভারতে আসবার দরকার নেই। আমি আইনটার নাম বলে দিচ্ছি, আপনারা নেটে এই আইনটা সম্পর্কে আইনটা দেখতে চাইলে নেটে আপনারা লিখুন, আইনটা পেয়ে যাবেন। আইনটার নাম হলো দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। আপনারা এই আইনটা সম্পর্কে জেনে নিন, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। ঠিক এখন বা পরে আর অন্যরকম কোনো সমস্যায় পড়বার কোনো ভয় থাকবে না। আমি যেটুকু বুঝি সেই সম্পর্কে কয়েকটা কথা বলি, দেখুন আপনাদের অভিজ্ঞতার সাথে সেটা মেলে কিনা। বাংলাদেশ থেকে ভারতে কারা আসতে চান? বেড়াতে যারা আসেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসেন, সেটা একটা অংশ। যারা স্থায়ীভাবে চলে আসার কথা ভাবেন তারা সেই সমস্ত মানুষ যারা তাদের সন্তান, ছেলে মেয়েদের ভারতে পাঠিয়েছেন, তারা এখানে ছেলেবেলা থেকে লেখাপড়া করছেন, এখনো হয়তো লেখাপড়া করছেন, বা কেউ কেউ হয়তো চাকরি বাকরি পেয়ে গেছেন। এরকম যে সমস্ত মা বাবা, তার একটা অংশ হতে পারে ওখানে চাকরি বাকরি, শিক্ষকতা করেন, অন্য অংশ হয়তো ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারির সাথে যুক্ত থাকলেও থাকতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা ওখানে চাকরি বাকরি, শিক্ষকতা করেন, সেই সমস্ত শিক্ষিত মানুষেরা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষেরা তাদের ছেলে মেয়েদের এদেশে পাঠিয়েছেন। তারা মনে করেন
যে চাকরি বাকরি শেষে তারাও এখানে চলে আসবেন, এককালীন কিছু টাকা পয়সা পেলে সেটা কাজে লাগবে, বা যাদের জমি জমা আছে, ব্যবসা বাণিজ্য আছে, সহায় সম্বল যেটুকু আছে, ছেলে মেয়েরা এখানে মোটামুটি দাঁড়িয়ে গেলে একটা স্থায়ী কাজকর্মের ব্যবস্থা করে নিতে পারলে, সরকারি বেসরকারি ব্যবসা বাণিজ্য যাই হোক, ওখানকার বাকি সহায় সম্পত্তি তারা বিক্রি করে এদেশে চলে আসবেন। এইরকম মানুষেরাই সাধারণত দেশ ত্যাগ করে চলে আসতে চান। এক কথায় বললে বলা যায়, যে সমস্ত পরিবারের একটা অংশ ইতিমধ্যে ভারতে চলে এসেছেন, বাকি অংশটাও তারা আস্তে আস্তে এই দেশে চলে আসতে চান। খুব স্বাভাবিকভাবেই যারা, যে সমস্ত পরিবারের একটা অংশ এই দেশে বসবাস করেন, ছেলেমেয়েরা আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা ওপার বাংলা থেকে মাঝে মধ্যে আসেন, বাংলাদেশের পাসপোর্ট ভিসা এসব নিয়ে আসেন, দেখা করেন, আবার চলে যান। এই সমস্ত মানুষের একটা বড় অংশ তারা এই যে যাতায়াতের প্রক্রিয়ায় তারা এই ভারতবর্ষে কিছু কাগজপত্র তৈরি করেছেন। কাগজপত্র তৈরি করেছেন মানে আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছেন। এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছেন এখানে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়, এই ধরনের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়, ঘর তৈরি করে দেয়, এই সমস্তগুলো পাওয়ার জন্য কিন্তু তারা এইখানে এই যে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তৈরি করেননি। তারা তৈরি করেছেন ওই একইভাবে তাদের সন্তানদের কথা ভেবে। কারণ তারা জানেন যে সমস্ত ছেলেমেয়েরা এখানে উচ্চশিক্ষা পেতে চান, চাকরি বাকরি পেতে চান, কোনো কোনো ব্যবসার ক্ষেত্রেও হয়তো তাদের ধারণা যে অনেক সময় মা বাবার কাগজপত্রের প্রয়োজন হয়ে পড়ে, সেইটা যাতে অসুবিধা না হয় সেই জন্যই বাংলাদেশ থেকে এসে তারা এখানে এসে এইসব কাগজপত্রগুলো তৈরি করেছেন। তারা সন্ত্রাসী বা অন্যরকম কোনো খারাপ মতলব নিয়ে এগুলো তৈরি করেছেন সাধারণত এটা নয়। হতে পারে এই সুযোগটা নিয়ে কিছু মতলববাজও কাগজপত্র তৈরি করে ফেলেছেন এই একই পথে, এটা হতে পারে। কিন্তু সাধারণভাবে মানুষ, এই যাদের কথা বলছি, তারা কোনো খারাপ চিন্তা ভাবনা থেকে এটা করেননি। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে, নিজেদের ভবিষ্যতের কথা ভেবে তারা এটা করেছেন। কিন্তু এখন যে সমস্যা হয়ে গেছে, ভারতবর্ষে বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে 2003 সাল থেকে ভারতবর্ষের নাগরিকত্ব আইনে যেমন অনেক পরিবর্তন হয়েছে, একই রকম ভাবে সরকারের এই সব সম্পর্কে ব্যবস্থা গ্রহণ, কর্মতৎপরতাও বেড়েছে। এবং তার মুদ্রা কথা হলো, যারা বহিরাগত, আমি বাঙালিদের কথা যদি বলেন বা ভারতের পূর্ব অংশের কথা যদি বলেন, তাহলে মূলত বাঙালিরা। ফলে এই যে কর্মতৎপরতা, এই যে নানান রকমের ব্যবস্থা গ্রহণ সরকার করছে, তাতে কিন্তু আসলে বাস্তবত হিন্দু মানুষ যারা, তার সঙ্গে কিছু বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, যারা পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ভারতে এসেছেন, তারা নানান রকমের সমস্যায় পড়ছেন। আর এই নানান রকমের সমস্যায় পড়ছেন বলে ওইসব সমস্যা জর্জরিত মানুষেরা, বা সমস্যা হতে পারে এরকম ভেবে কিছু মানুষ নানান রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। আবার এই আইন কানুন বদলে যাওয়ার কারণে
কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্যার ভয়ে যে সমস্ত পদক্ষেপগুলো এই উদ্বাস্তু মানুষেরা অথবা উদ্বাস্তু মানুষদের পরিবারের যে অংশ পূর্ব পাকিস্তান, সাবেক পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে আছেন, তারা নতুন নতুন সমস্যায় জড়িয়ে পড়েছেন। তার মধ্যে একটা হলো এই যে গভর্নমেন্ট যখন বলল যে ঠিক আছে 2014 সালের আগে যারা এসেছে বাংলাদেশ থেকে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা ব্যবস্থার কথা গভর্নমেন্ট ঘোষণা করেছে। এই ব্যবস্থা গ্রহণ যেটা ঘোষণা করেছে কংগ্রেস গভর্নমেন্ট, তাতে কতটা ভালো হবে বা মন্দ হবে, কত মানুষ উপকৃত হবেন বা আদৌ উপকৃত হবেন কিনা সেটা অন্য আরেকটা প্রশ্ন, সেটা নিয়ে আমরা বহুবার বহু কথা বলেছি। কিন্তু ওইখানে যে 214 সালের একটা কাট অফ ডেট ঘোষণা করায় দেখা যাবে ওইরকম যে সমস্ত মানুষ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আসা যাওয়া করেছেন, আবার একই সাথে ভারতে কাগজপত্র তৈরি করে ফেলেছেন, তারা এখন সমস্যায় পড়ে যাচ্ছেন। ধরুন এই প্রক্রিয়ার মধ্যে এখনো যারা যাতায়াত করেন তাদের অবস্থা একরকম, তারা হয়তো আর এলেন না, মিটে গেল। তাদের এখানে সন্তান সন্ততি যারা আছে তারা তাদের মতো করে লড়াই করে কাগজপত্র তৈরি করে হোক, যেভাবে হোক, দেশের আইন পরিবর্তন লড়াই করে হোক, একটা ভাবে তারা টিকে গেলেন। কিন্তু এরকম প্রক্রিয়ায় যারা এখানে চলে এসেছেন 2014 সালের পরে এসেছেন কিন্তু আর ফিরে যাননি, এই লোকগুলো একটা বড় রকমের বিপদে পড়ে গেছেন। মানে যেহেতু আজকের যে বিজেপি গভর্নমেন্ট তারা এইগুলো নিয়ে সমস্যা তৈরি করছেন মানে তারা অনেক হিসেব কিতাব করছেন, বাইরের লোকজনকে জায়গা দিতে চাইছেন না বা যা হোক না কেন, অথবা ভোটের প্রয়োজনে হোক, তারা যেগুলো করছে তাতে এই মানুষগুলো খুব সমস্যায় পড়ে গেছেন। ওখান থেকে বর্ডার থেকে আসবার সময় তাদের বায়োমেট্রিক নিয়েছে, এই যাতায়াতের পথে তারা কিছু আইন কানুন জেনেছেন, যে কারণে দেখা যাচ্ছে বহু মানুষ আছেন যারা পাসপোর্টে যখন এসেছেন তখন যেখানে থাকবেন, যেখানে বসবাস করবেন সেই ঠিকানা দেননি। ধরুন উনি থাকবেন মসলন্দপুর, বনগাঁয়, মধ্যম গ্রামে, তিনি কলকাতার ঠিকানা দিয়ে এসেছেন বর্ডারে। কেন? যে আমি তো আর ফিরে আসবো না, ফিরে না আসার কারণে যদি সরকার খোঁজখবর করে আমাকে আর খুঁজে পাবে না। কিন্তু এখন যেটা হয়েছে, ওই যে বায়োমেট্রিকটা নেয়, হাতের ছাপ নেয়, চোখের মনির ছবিটা নেয়, এইগুলো ওখানে কম্পিউটারে এই বায়োমেট্রিক তথ্যগুলো ধরা আছে এবং তারা এইখানে এই যে আধার কার্ড করেছেন, আধার কার্ডেও এই বায়োমেট্রিক তথ্যগুলো আছে। ফলে কারা কারা ফেরত যায়নি বর্ডার থেকে তথ্য সংগ্রহ করে এই বর্তমান গভর্নমেন্ট বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছেন ওই ঠিকানাতে। মানে এই প্রক্রিয়া এখন চলছে, এই প্রক্রিয়াটাই এখন চলছে, বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছেন। যাদের পাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাদের হায়ার অ্যাবাউট সব লিখে নিয়ে চলে যাচ্ছেন। পুলিশের যে লোকটিকে পাঠানো হয়েছে তাকে বলে দেওয়া হয়েছে পাওয়া গেলে কি কি জিনিস জেনে আসতে হবে, সেগুলো জেনে তিনি চলে আসছেন। যাদের পাওয়া যাচ্ছে না তাদের নট ফাউন্ড লিখে দিচ্ছেন যে পাওয়া গেল না। তো পাওয়া গেল না সেই ঠিকানায় এইবারে কি করবে, ওই যে বায়োমেট্রিকটা রয়েছে ওই বায়োমেট্রিকটা নিয়ে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং এই যে ছবিগুলো, চোখের মনি, হাতের ছাপ, এইগুলো কম্পিউটারে ফেলে দিচ্ছেন। যখনই এগুলো কম্পিউটারে ফেলছেন তখন দেখা যাচ্ছে যে একটা আধার কার্ড রয়েছে তার সঙ্গে মিলে গেল, নাম, বাবার নাম, বায়োমেট্রিক সব মিলে গেল। তিনি এখন আছেন একটা নির্দিষ্ট ঠিকানায়, কারণ আধার কার্ডে ওই ঠিকানাটা আছে। এইগুলি
এখন সংগ্রহ করছে গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট। তাদের নির্দেশ হলো এইগুলো আপনারা সংগ্রহ করুন, এক্ষুনি ব্যবস্থা নেওয়ার কথা বলেনি। মানে সামনে হয়তো 2026 সালের নির্বাচন আছে ওয়েস্ট বেঙ্গলে, এর মধ্যে এটা করতে গেলে সমস্যা হতে পারে, হয়তো আদৌ কোনোদিন করবেন না কিছু, এটাও হতে পারে। যদি প্রয়োজন না হয়, রাজনৈতিক স্বার্থে প্রয়োজন না হলে হয়তো করবে না, কিন্তু আমি এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি, রাজনৈতিক স্বার্থে প্রয়োজন হলে তারা এইটাকে ব্যবহার করবে। কি কি প্রয়োজন হতে পারে, কোন সময় তারা এটা ব্যবহার করতে পারে, এই সম্পর্কেও কিছু ধ্যান ধারণা আমার আছে, আমার মতো অনেকের আছে। সেগুলো আমরা এক্ষুনি এই ভিডিওতে আলোচনা করব না, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো এই একটা সমস্যা তৈরি হয়ে গেছে। এবার দেখুন, আপনি যখন ওখান থেকে এখানে আসবেন, আগে যা হওয়ার হয়ে গেছে। এই যে 2025 সালে এই এপ্রিল মাসে বা মার্চ মাসের শেষ সপ্তাহে, মানে গত মাসে বলতে গেলে, এই যে আইনটা হলো, সে আইনে বলেছে যে বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের এসে এখানে কলকাতাতে একটা অফিস আছে, অফিসটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, অফিসের নামটা হলো FRRO, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। আপনাকে সেখানে এসে রিপোর্ট করতে হবে, আপনাকে জানাতে হবে আপনি কোন ডেটে এসেছেন, কবে নাগাদ ফিরতে পারেন, কোথায় কোথায় যেতে পারেন, কি কি আপনার পরিকল্পনা ইত্যাদি। আপনি সেখানে গেলে কি কি ইনফরমেশন লাগবে সেটা সে অফিসে গেলে হয়তো একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করলে সবটা পরিষ্কার হয়ে যাবে, সেটা জমা দিতে হবে। তাহলে দেখুন, আগে যেটা হতো যে ওখান থেকে এলাম, একটা ঠিকানা দিয়ে দেশে চলে এলাম, যারা ফিরে যাচ্ছেন না আমি তাদের কথা বলছি, তারপরে ভারতবর্ষের এই জনারণ্যে আমি হারিয়ে গেলাম, এখানে মিশে গেলাম, পাসপোর্ট আর জলে ফেলে দিলাম বা বক্সার মধ্যে বেঁধে রেখে দিলাম বা পুড়িয়ে দিলাম, এরকম ব্যাপারটা অতীতে ঘটেছে। এখন কিন্তু ওইটা হবে না, এইটা একটু মাথায় রাখুন। কেউ এসে হয়তো এইগুলো করলেন না, FRR অফিসে গেলেন না, FRR অফিসে গেলেন না, সেইটা ফিরে যাওয়ার সময় বর্ডারে গিয়ে সমস্যা হতে পারে। এবারে যদি সমস্যা না হয়, এর পরের বারে হতে পারে। কোন সময় যখনই এটা চেক করবে তখন কিন্তু এটা বিপদ হতে পারে, এবং যখন এটা দেখবে আইন মেনে আপনি করেননি, তখন কিন্তু আপনাকে অন্যরকম কিছু, আপনি যা নন সেরকম কিছু সাংঘাতিক কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নিয়ে আসতে পারে, সাংঘাতিক কোন সন্দেহ আপনার উপর করতে পারে, কারণ আপনি আইন না মেনে এই কাজগুলো করেছেন। সেই জন্য এ সম্পর্কে আপনাদের সতর্ক হতে হবে। এবং এটাও এই আইনে বলেছে, ধরুন ওখান থেকে অনেকে এখানে ট্রিটমেন্টের জন্য আসছেন, অনেকে বেড়াতে আসছেন, অনেকে পড়াশুনো লেখাপড়ার জন্য আসছেন, নানান কারণে আসছেন। ওই আইনে বলেছে শুধু আপনার দায়িত্ব না, এখানকার ওই আপনি এসে যে নার্সিং হোমে ট্রিটমেন্ট করবেন, যে হসপিটালে ট্রিটমেন্ট করবেন, সরকারি হোক আর প্রাইভেট হসপিটাল হোক, কলকাতা শহর হোক আর বাঙ্গালোর শহর বা মাদ্রাজ শহর হোক, যেখানে যাবেন ওই আইনে বলেছে সেই নার্সিং হোম, সেই হসপিটালকে রিপোর্ট পাঠাতে হবে সরকারের কাছে, যে কে, মানে বাংলাদেশের যে লোকটি, তার সমস্ত তথ্য দিয়ে তাকে জানাতে হবে কি ট্রিটমেন্ট হচ্ছে, কত নাগাদ হলো, কতদিন হলো, ইত্যাদি ইত্যাদি একটা প্রফর্মা আছে, সমস্ত তথ্য তাকে জানাতে হবে। কোন কলেজে এসে যদি ভর্তি হন, ইউনিভার্সিটিতে যদি ভর্তি হন, সেই কর্তৃপক্ষ, কলেজ বা ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে কিন্তু
সঙ্গে সঙ্গে সরকারকে জানাতে হবে। এইটা যদি না জানায়, বেড়াতে আসলে আপনাকে সব জায়গাতে কোথায় কোথায় যেতে চান না সেগুলো এখানে নথিভুক্ত করতে হবে। এইগুলো না করে আপনি এমন একটা জায়গায় চলে গেলেন, তারপরে আপনি ধরা পড়ে গেলেন, আপনার বিরুদ্ধে একটা অন্য সাংঘাতিক চার্জ কিন্তু গভর্নমেন্ট আনলো, যেটা খুব বড় বিপদে পড়ে যেতে পারেন। এই সব জিনিসগুলো মাথায় রাখুন। তাহলে এর মধ্যে দিয়ে আরেকটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল যে আসলে এবার ফিরে যেতে হবে, এইটার অন্য কোনো পথ নেই। এবারে আরেকটা ব্যাপার এই আইনটাতে বলেছে, ধরুন আপনি প্লেনে আসবেন, জাহাজে আসবেন, বা আপনি বাসে আসবেন, গাড়িতে আসবেন, এই যে ক্যারিয়ার যেগুলো যে আপনাকে বহন করে নিয়ে আসবে, তাদের কিন্তু একটা তালিকা গভর্নমেন্টকে পাঠাতে হবে যে আমার এই বাসে করে, এই প্লেনে করে, এই জাহাজে করে এই লোক তারা ভারতে যাচ্ছেন। এই তালিকাটা পাঠাতে হবে গভর্নমেন্টকে। মানে কোনোভাবে সব ক্ষেত্রে কিন্তু এইগুলো করে দিয়েছে যাতে আর একটি লোকও বাংলাদেশ থেকে এখানে এসে ওইভাবে আর হারিয়ে না যেতে পারেন। এবং এইটা বলেছে মানে মানুষ মানবে তা তো নয়, যে কারণে আইনে আবার শাস্তির ব্যবস্থা বলে দিয়েছে। ওই যে প্লেন, গাড়ি, রেল, জাহাজ যাতে করে আসবেন, তারা যদি ওই তালিকা না দেয় সরকারকে, তাহলে কিন্তু ওই যে পরিবহনের মালিক তার শাস্তি হবে। সেই শাস্তির কথা এই আইনে বলে দিয়েছে। ফাইনও আছে, জেল জরিমানাও আছে। এবং যদি সেই ফাইন, বড় অঙ্কের ফাইন, সেটা যদি দিতে না পারে, তাহলে ওই যানবাহন আটক করারও অধিকার ওই আইনে সরকারকে দিয়েছে। প্লেনে নিয়ে এলো, লিস্ট দিল না, ওই প্লেনটাকে বাজেয়াপ্ত করার অধিকার দিয়েছে। ওই যে রেলে করে আসছে, আপনাদের ওখান থেকে আছে না ইন্ডিয়া বাংলাদেশ যে রেল, ওই তালিকা যদি না আসে, এখন রেল সরকারি রেল, তা সত্ত্বেও রেল কোম্পানিকে জরিমানা করতে পারে, প্রাইভেট রেল সেখানেও তারা জরিমানা করতে পারে, বাস যা কিছু পরিবহন, ক্যারিয়ার বলেছে আইনে, এই ক্যারিয়ার তাদের এইভাবে জরিমানা হবে এবং ওই ইনস্ট্রুমেন্টটাই তারা বাজেয়াপ্ত করতে পারবে, এটাও বলে দিয়েছে। আর এই সাথে আরো কিছু আইন পাল্টেছে। সেই আইনটা হলো, আইন পাল্টেছে মানে কিছু আইনে কিছু অধিকার দিয়েছে। ওই যে বর্ডারে যে ইমিগ্রেশন অফিসার থাকে, আমাদের দানাপুর বর্ডারেও থাকে, এয়ারপোর্টেও থাকে, ওই যে রেলে যারা আসেন তাদের রেল স্টেশনে থাকে, তাদের কিন্তু সাংঘাতিক অধিকার দেওয়া হয়েছে। যদি কোনো রকম কিছু গোলমাল হয়, আপনি যা লিখছেন সেটা বেঠিক, কোথায় কোথায় গেছিলেন ঠিক মতো দেননি, ইত্যাদি ইত্যাদি, যেখানে রিপোর্ট করেননি আপনার ভিসা বাতিল করে দিতে পারে, পাসপোর্টও বাতিল করতে পারে ওই ইমিগ্রেশন অফিসার। আগে পারত না, এই আইনে সেই অধিকার দিয়েছে। আগে ইমিগ্রেশন অফিসার গ্রেপ্তার করার কোনো অধিকার ছিল না, এখন বিনা গ্রেপ্তারি পরোয়ানায়, বিনা ওয়ারেন্টে আপনাকে বর্ডারেই অ্যারেস্ট করতে পারবে, করে আপনাকে জেলে ঢুকে দিতে পারবে। এই সমস্ত জিনিসগুলো করেছে। ফলে এই সমস্ত জিনিসগুলো করেছে, তাতে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে অবস্থাটা, যারা এদেশে চলে আসতে চান তাদের জন্য আর কোনো পথ খোলা নেই। বেড়াতে যারা আসতে চান তাদেরও কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হবে। ওই লেখালেখি, জানাজানি, যেখানে খুশি গেলাম, যবে খুশি গেলাম, এইটা কিন্তু আর হবে না। এটা হয়েছে। আর এইটার সাথে আরেকটা কথা একটু আপনাকে বলি, সেটা হলো, ধরুন বাংলাদেশের কথাই আমি বলছি, বাংলাদেশের হিন্দুদের কাছে সব থেকে জনপ্রিয় নেতাকে, আমি হাসিনা দেশ থেকে পালাবার আগের পরিসংখ্যানও যদি নেন,
মানে হিন্দুরা তো সব হাসিনার সমর্থক ছিলেন। তো ধরুন হাসিনা পালিয়ে যাওয়ার আগে একটা পরিসংখ্যান যদি আপনি নিতেন, তাহলে দেখতেন যে বাংলাদেশে হিন্দুদের কাছে হাসিনা যত জনপ্রিয় তুলনা যদি আপনি মোদির সাথে করেন, মানে একটা গণভোট যদি নেন যে বাংলাদেশের হিন্দুরা কত ভাগ মানুষ মোদিকে সমর্থন করেন, পছন্দ করেন, কত ভাগ লোক তাদের প্রিয় নেত্রী হাসিনাকে পছন্দ করেন, এই গণভোট যদি নিতেন তাতে আমার ধারণা অন্তত 95 ভাগ ভোট মোদি পেতেন। আর এত হিন্দুদের কাছে জনপ্রিয় হওয়া সত্ত্বেও ওই যখন হাসিনা ক্ষমতায় ছিল, আমি তখনকার কথা বলছি, হাসিনা হয়তো 5% ভোট পেতেন, আমার ধারণা তার বেশি পেতেন না। এইরকম জনপ্রিয় মোদি বাংলাদেশের হিন্দুদের কাছে। আর আমি এই যে কথাগুলো বললাম, এই যেগুলো বললাম, এই সবটাই কিন্তু মোদি গভর্নমেন্ট বাংলাদেশের হিন্দুদের জন্য এই সমস্যা তৈরি করেছে। এই সমস্যা একটা সমস্যা, একদিকের সমস্যা, আরো একটা দিকের সমস্যা আছে। সে সমস্যা হচ্ছে আগে তো ভিসাটা পেতেন, অনেকদিন থেকে ভারত সরকার সেই ভিসাটাও বন্ধ করে দিয়েছে। আমি যেটা শুনেছিলাম ওই একমাত্র মেডিকেল পারপাস এরকম কিছু ভিসা হচ্ছিল, তাতেও 30-35 হাজার টাকা খরচ। এখন শুনছি একটু কমে 8-10 হাজার টাকায় নেমেছে, তাও পাচ্ছে না মানুষ, কারণ অনেক কাগজপত্র জোগাড় করা ইত্যাদি ইত্যাদি। তাহলে সে সমস্যাটাও কিন্তু এই মোদি গভর্নমেন্ট তৈরি করেছে। আর এই যা বললাম এই সবগুলো তৈরি করেছে, এবং এই পরের সমস্যাগুলো তো অত্যন্ত জটিল সমস্যা। যারা এটা বোঝেননি, ছেলে মেয়েকে অর্ধেক এদিকে পাঠিয়ে দিয়েছে, তাদের ফেরত নিয়ে যাওয়ার উপায় নেই, তাদেরও আর আসার উপায় নেই। আর যারা ওইভাবে এসে পড়েছেন, ওই যে বললাম আধার কার্ডের যে বায়োমেট্রিক, সেই নিয়ে তারাও এখন ধরা পড়ে যাবেন। ফলে এত যে সমস্যা তৈরি করছে মোদি, সেই মোদি কিন্তু ওখানকার হিন্দুদের কাছে দেবতার থেকে আরেকটু উপরে। কারণটা কি? এই কারণটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, অনেক প্রশ্নের মীমাংসা কিন্তু এই কারণটা যদি সঠিকভাবে খুঁজে বের করা যায় তাহলে খুঁজে পাওয়া যাবে। আমি এক কথায় বলি, এটা আমার ধারণা সর্বাংশে সঠিক তা নাও হতে পারে, কিন্তু একেবারে বেঠিক নয়, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এর কারণ হলো মোদি ভারতবর্ষে মুসলমানদের খুব টাইট দিচ্ছে, ভারতবর্ষের মুসলমানদের মোদি খুব টাইট দিচ্ছে। গুজরাট দাঙ্গায় খুব টাইট দিয়েছিল। এই কারণে মোদি বাংলাদেশের হিন্দুদের কাছে এত জনপ্রিয়। আমি যদি ভুল বলি, আপনারা নিশ্চয়ই অনেকে বলবেন যে না আমি ঠিক বলিনি, কিন্তু আমার ধারণা যে আমি যেটা বলছি এটা বেঠিক নয়। বাংলাদেশের হিন্দুরা তারা অভিযোগ করেন মুসলমানরা সাম্প্রদায়িক। মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক লোক নেই একথা আমি বলছি না, আবার হিন্দুদের মধ্যে অসাম্প্রদায়িক লোক নেই তাও আমি বলছি না। কিন্তু বাংলাদেশের হিন্দু এবং মুসলমানের মধ্যে হিন্দু বিদ্বেষী মানুষ এবং মুসলমান বিদ্বেষী মানুষ, মানে হিন্দুদের মধ্যে মুসলমান বিদ্বেষী আর মুসলমানদের মধ্যে হিন্দু বিদ্বেষী মানুষ, এই নিয়ে যদি কোনো পরিসংখ্যান নেওয়া হয় তাহলে আমি নিশ্চিত করে বলে দিতে পারি বাংলাদেশের 90% মুসলমান তারা হিন্দু বিদ্বেষী নয়। সাধারণভাবে কিছু কিছু ক্ষেত্রে মানে এইটা বুঝতে গেলে তো নানান রকমের ব্যক্তিগত ব্যাপার, এক হলে একরকম হয়, সাধারণভাবে একরকম। আমি অত জটিলতায় যাচ্ছি না, সাধারণভাবে বলছি বাংলাদেশে কম বেশি 90% মুসলমান হিন্দু বিদ্বেষী নন। আর হিন্দুদের মধ্যে যদি বলি, বাংলাদেশের হিন্দুদের মধ্যকার
90% হিন্দু মুসলিম বিদ্বেষী, মুসলিমদের ঘৃণা করেন। অনেকে গালাগালি করবেন আমাকে, আমি জানি, কিন্তু আমি যেটা বলছি এটা আমার উপলব্ধির জায়গা থেকে বলছি। আমি কোনো রাজনীতি করার জন্য বা কাউকে ছোট বড় করার জন্য বলছি না, এইটা আমার উপলব্ধি। সেই উপলব্ধিতে ওই শতকরা হারে কিছু এদিক ওদিক যদিও হয়, হতে পারে, কিন্তু মোদ্দা ব্যাপারটা বেঠিক নয়। এবং এই জায়গা থেকেই, এই মানসিকতার জায়গা থেকেই মোদি তাদের কাছে প্রিয়, যে এখানে মুসলমানদের মোদি খুব টাইট দিচ্ছেন, অথচ সেই মোদি ওখানকার হিন্দুদের জন্য কিন্তু এটা করছে। আসলে বাংলাদেশের হিন্দুরা হলো এখন মোদি বা বিজেপির কাছে ট্রাম্প কার্ড। তারা কি হলো, উচ্ছন্নে গেল না কি হলো, তাদের লাভ হলো না ক্ষতি হলো, এটা নিয়ে একটা বিন্দু ভাবনা মোদির নেই, মোদি বা বিজেপির নেই। তারা ওখানকার হিন্দুদের দেখিয়ে এখানে হিন্দু মুসলমান মেরুকরণ করে রাজনীতি করতে চায়। এই বিষয়টা ওখানকার হিন্দুদের বুঝতে হবে। এখন কেউ আমাকে এইটা থেকে ওই যে দেশটাগ ইত্যাদি ইত্যাদি, আপনি কিন্তু অনেকে বলে না 27% হিন্দু ছিল 7% হয়ে গেছে, তার মানে মুসলমানদের অত্যাচার, এইভাবে একটা সরলীকৃত ব্যাখ্যা মানুষ করে, কিন্তু এটা ঠিক নয়। ফলে আমি এই যা বলছি, এই সব কারণগুলো খুঁজলে কিন্তু বোঝা যাবে। আমি একটা কারণের কথা বলি, কেন এই মুসলমান বিদ্বেষটা হিন্দুদের মধ্যে, বাংলাদেশের হিন্দুদের মধ্যে রয়েছে। ওইটা এখানেও আছে, এখানকার হিন্দুদের মধ্যে নেই আমি তা বলছি না, এখানেও আছে। এখানেও হিন্দু মুসলমান পরিসংখ্যান নিলে হিন্দুরা কতটা সাম্প্রদায়িক, মুসলমানরা কতটা সাম্প্রদায়িক, মানে মুসলিম বিদ্বেষ কতটা হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে হিন্দু বিদ্বেষ কতটা, তাতে শতকরা হারে ডিফারেন্স হবে। কিন্তু এখানেও কিন্তু আমার ধারণা হিন্দুদের মধ্যে এই বিদ্বেষটা বেশি আগেও ছিল, এখন আরো অনেকটা মুসলমান বিদ্বেষ বেড়েছে। আমি কারণটা নিয়ে একটা কথা বলছি, যেটা আমি সবাইকে ভাবার জন্য বলছি। এই যে হিন্দুদের মধ্যে, বিশেষ করে ওপার বাংলার, পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দুদের মধ্যে এই যে মুসলিম বিদ্বেষ, এর কিন্তু মূল কারণ হলো 30-এর দশকে, মানে মোটামুটি 1927 বা 1930 সাল থেকে এই বাংলা জুড়ে, তখন অবিভক্ত বাংলা, এই বাংলা জুড়ে একটা খুব প্রচন্ড মুসলমানদের বিরুদ্ধে একটা বিদ্বেষ, ঘৃণা ছড়াবার একটা অভিযান শুরু হয়। মূলত উচ্চবর্ণ হিন্দুরা তারা এটা করেন, এবং এটা করেন তখন থেকে যখন থেকে ওই সংখ্যানুপাতিক রাজনীতির গুরুত্বটা আসতে থাকে, যেটা 35 সালের ভারত শাসন আইন যখন তৈরি হলো, তখন থেকেই এখানকার উচ্চবর্ণ হিন্দুরা বাংলার কর্তৃত্ব ছিলেন। সংখ্যার অনুপাতে, মানে ভোটের অনুপাতে যখন ভোটের রাজনীতি আসছে, তখন তারা বুঝলেন যে বাংলায় উচ্চবর্ণ হিন্দুদের, মানে ভদ্রলোক শ্রেণীর আধিপত্য ওই সংখ্যার জোরে মুসলমানদের কাছে মার খেয়ে যাবে। তখন থেকেই তারা এই বাংলাটাকে ভাগ করার একটা চক্রান্ত করে, এবং এই বাংলা ভাগ করতে গেলে প্রত্যেকটা গ্রাউন্ড লাগে, যুক্তি লাগে। কিসের যুক্তিতে আমি বাংলা ভাগ চাইব? সেই যুক্তিটা ছিল দেখানোর চেষ্টা যে এই দেখো কিরকম বিদ্বেষ, দাঙ্গা হাঙ্গামা, যে কারণে আর হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করা সম্ভব নয়, ফলে বাংলাটাকে ভাগ করো। সেই সময়কাল জুড়ে, আমি যখন কথাটা বলছি আপনারা ওই সময়ের কিছু ইতিহাস পড়ুন, বিশেষ করে জয়া চ্যাটার্জি বেঙ্গল পার্টিশন,
বাংলাদেশের হিন্দুদের বলছি, ঢাকা থেকে তার বাংলা অনুবাদ বেরিয়েছে, বাংলা ভাগ হলো। কোনো শিডিউল কাস্টের লেখা না, কোনো মুসলমানের লেখা না, এইটা জয়া চ্যাটার্জির লেখা। আপনারা একটু পড়ুন, সেইটাতে দেখবেন, তথ্যটা দেখবেন সেই সময়ের বিভিন্ন সরকারি তথ্য, মানে যতটুকু লেখা ততটুকু তথ্যসূত্র বইটার, আপনি দেখলে এটা বুঝতে পারবেন যে সেই সময়ে মুসলমানদের একটা দৈত্য দানব হিসেবে তুলে ধরা হয়েছিল। তখনকার অধিকাংশ কাগজগুলো উচ্চবর্ণ হিন্দুর হাতে, অমৃতবাজার, স্টেটসম্যান, আনন্দবাজার, যুগান্তর, এইগুলোই তো মানুষের মানসিকতা তৈরি করার জন্য এগুলো কাজে লাগিয়েছিল, করে মুসলমানদের একটা দৈত্য দানব হিসেবে তৈরি করা হয়েছিল। এবং সেই যে মুসলমানদের সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হয়েছিল, যার রেশ এখনো বেশ ভালো রকম থেকে গেছে, সেইটাই হলো এই মুসলমান বিদ্বেষের বীজ। অনেকটা কেটেছে, কিন্তু সেটা অনেকটা থেকে গেছে। আর তারপরে তো এটাকে বিভিন্নভাবে উস্কে দেওয়ার একটা প্রচেষ্টাও চলছে। আমরা ভারতে যারা বসবাস করি, আমরা আচ্ছা, এই প্রসঙ্গে আমি আর দুই একটা কথা বলতে পারতাম, মানে এই যে দেশ ত্যাগ করার ব্যাপারটা এর সাথে যুক্ত, তো যেখান থেকে মুসলমান বিদ্বেষ, ওপার বাংলায় এপার বাংলায়, মানে এখানে তো বিজেপি আজকে খানিকটা জায়গা যেটা পেয়েছে সেটা এইগুলো প্রচার করে, এই ভুল তথ্য প্রচার করে। তা আমি এই সম্পর্কে, আমাকে আধা মিনিট টাইম দিন, আমি একটা বই আপনাদের একটু দেখাই। এই যে বইটা নিশ্চয় দেখতে পাচ্ছেন, দেখুন একটু আপনারা, লেখকের নামটাও আছে, বইয়ের নামটাও আছে, বেশি দিন আগে প্রকাশিত হয়নি। এই বইটার নাম হলো যা ছিল আমার দেশ। যা ছিল আমার দেশ লিখেছেন তথাগত রায়। তথাগত রায় হলেন একসময় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দীর্ঘকালের সভাপতি, পরে তিনি রাজ্যপাল হন 2-3টে রাজ্যের। ইনি হচ্ছেন তথাগত রায়। আমি এই আরএসএস বিজেপির একজন বড় নেতা। আমি তার বইয়ের কথা বলছি এই কারণে যে অনেকে আছেন অন্যান্যদের বই বললেই এক কথায় নাকচ করে দেন। তো এই বইটা আপনারা একটু পড়ে দেখুন। এই বইটাতে পড়লে বুঝবেন যে ওই সন্দীপ চট্টোপাধ্যায়, তারপরে আমার নামগুলো এই মুহূর্তে ভুলে গেছি, যারা এই রিফিউজি বিষয়টা নিয়ে, প্রফুল্ল চক্রবর্তী, সন্দীপ চট্টোপাধ্যায়, এদের বইগুলো খুব পপুলার বই। উদ্বাস্তুদের দুঃখ দুর্দশা এই সমস্ত নিয়ে তারা লিখেছেন। তো দেখবেন এই তথাগত রায় লিখেছেন যে ঢাকার একজন ব্রাহ্মণ, এগুলো 1950 সালের আগের ঘটনা, মানে 49 সাল এরকম সময়, তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে দেশ ছেড়ে চলে যাবেন, পাকিস্তান ছেড়ে চলে আসবেন ইন্ডিয়ায়। কেন? কারণ হলো তিনি লক্ষ্য করলেন যে তার বাড়িতে মুসলমানরাও আসে, বরাবর আসে। তা পাকিস্তান হওয়ার পরে তিনি লক্ষ্য করছেন যে একজন মুসলমান এসে যে বরাবর বসতো মাটিতে, উঠোনে মাটিতে, এবার সে ওই উঠোনের একটা সাইডে একটা তক্তপোষ আছে, তার উপরে বসলেন। তাতে এবার উনি বুঝলেন যে পাকিস্তান হয়ে গেছে, আগে যারা মাটিতে বসতো এখন তারা এসে তক্তপোষের উপর বসেছে, ফলে এদেশে আর বসবাস করা যাবে না। তাই তিনি দেশ ছেড়ে চলে এলেন। আরেকটা ঘটনার কথা বলি, এই তথাগত রায় লিখে অনেক ঘটনা লিখেছেন, আমি একটা দুটো ঘটনা বলছি। সেটা হচ্ছে ফরিদপুরের
একটা ঘটনা। ফরিদপুরে একটা অঞ্চল, একটা ব্রাহ্মণ বা উচ্চবর্ণ অধ্যুষিত গ্রাম। সেই গ্রামের উচ্চবর্ণীয় মানুষেরা সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা দেশ ছেড়ে চলে যাবেন। তা এই বইয়ে লেখা আছে চলে আসার কারণটা কি। তারা বলছেন যে আমরা এতদিন যে পরিমাণ ঘৃণা এবং অবজ্ঞা মুসলমানদের করেছি, এই যে পাকিস্তান হয়ে গেল, এবার হয়তো তারা এর বদলা নিতে পারে, নিয়েছে না, নিতে পারে। তাই অপমানিত হওয়ার আগেই দেশ ছেড়ে চলে যাওয়া ভালো। তাই দেশ ছেড়ে চলে এলেন। আমি গ্রামের নামটামগুলো উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন এই বইতে। তাহলে এই যে মানুষ দেশ ছাড়ছেন, এইটা মুসলমানরা মেরে ধরে দাঁড়িয়েছে এ কথা বললে হবে? আমি একথা বলছি না যে বাংলাদেশের বা পাকিস্তানের হিন্দুদের উপরে অত্যাচার হয় না, হয়নি, আমি একথা বলছি না। 50 সালে দাঙ্গা সেখানে হয়েছে, পরে ভোলাতেও দাঙ্গা হয়েছে, কিছু মানুষ মারা গেছেন, এসবগুলো হয়েছে। কিন্তু সাধারণভাবে 2-4টে পকেটে হয়েছে, কিন্তু সাধারণভাবে ধরুন 71 যদি একটা সময়সীমা ধরি, সেটাও প্রায় 55 বছর। এই 55 বছরের মধ্যে ভারতে গুজরাট দাঙ্গা হয়েছে, সরকারি হিসেবে 1200-1400 লোক মারা গেছেন, মুসলমান মারা গেছেন। নেলিতে, আসামের নেলিতে গণহত্যা হয়েছে, সরকারি হিসেবে বলছে 4-5 হাজার মুসলমানকে কচুকাটা করা হয়েছে। মিরাটে হয়েছে, 1000-এর কম লোক মরেনি। ভাগলপুরে হয়েছে, 1000-এর কম লোক মানে মুসলমান মরেনি। জামশেদপুরে হয়েছে, 1000 মুসলমান মরেছে। মুম্বাই দাঙ্গা হয়েছে, তাও এরকম। মুজাফফরপুর দাঙ্গা হয়েছে, এমনকি আমাদের মুর্শিদাবাদের কাটরা দাঙ্গাতেও বহু মানুষ মারা গেছেন। বহু মানে আমি বলছি অন্তত 50 জনের বেশি মুসলমান মারা গেছেন। এরকম একটা দাঙ্গা 71-এর পরে হয়েছে সেখানে। সমস্যা সংখ্যালঘু পৃথিবীর যেখানে আছে সেখানেই হয়, কম হয় কোথাও, বেশি হয়। কিন্তু ভারতে যতটা হয়েছে তার তুলনায় বাংলাদেশে কিছুই হয়নি। কিন্তু ভারতের মুসলমানরা দেশ ছাড়তে চান না, বাংলাদেশের মুসলমানরা দেশ ছাড়তে চান কেন? একটা তো এখানে এসে সুযোগ সুবিধা। যদি আমার কথা বলেন, আমার মেজদা ওখানে আছে, আমার মা বাবা কখনো আসেননি। আমার মেজদা সেই আমাদের যে বাড়ি, সেই বাড়িতেই আছেন, সেই জমি জমা, এটা হাই স্কুলে মাস্টারি করতেন, তিনি আছেন, ভালো আছেন, কিন্তু তিনি আছেন। আমি এখানে চলে এসেছি, আমি 3 তলা বাড়ি করেছি, আমার ছেলেমেয়েরা বাঙ্গালোরে বাড়ি করেছে, মধ্যমগ্রাম বাড়ি করেছে, আমরা আর যে ভাই বোনেরা এসেছে, ওখানে থাকলে যা হতো তার থেকে অনেক ভালো আছি, চলে এসেছি। কিন্তু দাঙ্গা হাঙ্গামার জন্য যদি দেশটা করতো, তার মা বাবা থাকতে পারতো, আমার মেজদা থাকতে পারতো। 30 বছর, 40 বছর, 50 বছর ধরে এক একটা ফ্যামিলি একজন একজন করে দেশটা করা কি দাঙ্গা হাঙ্গামার কারণে হয়? সুযোগ সুবিধে করে 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 আসলাম। এটা হ্যাঁ একটা আশঙ্কা যে ঠিক আছে, আমার জীবদ্দশায় কিছু হলো না, এতদিন হয়নি, আগামী দিনে হতে তো পারে, আমরা কম সংখ্যক মানুষ, এই আশঙ্কা একটা আছে। কিন্তু আমি মনে করি আশঙ্কাটা তো এখন দেখা যাচ্ছে অনেকটা ভূতের ভয়ের মতো। ভূত আছে নেই, অবাস্তব, কিন্তু মানুষ ভয় তো পায়। ফলে এরকম একটা ভূতের ভয়ের মতো ভয় নিশ্চয়ই আছে বাংলাদেশে, কিন্তু সেটা বাস্তব নয়। দেশ ছাড়ার মতো কারণ, উপযুক্ত কারণ সেটা নয়। সমস্যা আছে, আমি অস্বীকার করবো না, কিছু কিছু ঘটনা ঘটে, সব দেশেই ঘটে। দাঙ্গা হলে হয় 47 সালে যেটা হয়েছিল পাঞ্জাবে,
গাড়ি ভরে ট্রেন ভরে এই পাশে মুসলমানদের কেটে পাঠিয়ে দিয়েছে পাকিস্তানের যে গাড়ি ট্রেন কাছে, আবার ওখানে হিন্দুদের কেটে ট্রেন ভরে পাঠিয়ে দিয়েছে ভারতের দিকে যে ট্রেন এসছে। কিন্তু এইটা তো বাঙালি সংস্কৃতিতে এরকম ঘটনা ঘটেনি, বাঙালি মুসলমানরা এরকম জিনিস কখনো করেনি। ফলে এই সমস্ত বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আমি এই কথা বলছি এই কারণে যে বাংলাদেশ হিন্দুদের জন্য বসবাসের অযোগ্য এটা একেবারেই নয়। এই বসবাসের যোগ্য আরো বেশি যোগ্য করে তোলার জন্য কিছু দায় দায়িত্ব থাকে, গোটা সম্প্রদায় হিসেবে একটা দায় দায়িত্ব থাকে। বাংলাদেশে আমি 2-3টে নির্বাচনের কথা বলি যে কারণে হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। আমি তো মাঝে মধ্যেই যাই, হিন্দুদের মধ্যে দেখেছি এই যে লোকে ভোট দিতে পারেনি, রাতের বেলায় সব ভোট দেওয়া হয়ে গেছে, এটা সব হিন্দু জানে, সব হিন্দু জানে। তারা খুব উল্লসিত যে ও মিয়াকে ভোট দিতে দেয়নি, সব ভোট দিয়ে হাসিনা জিতে গেছে। এই যেটা এই মানসিকতাটা যখন অন্যান্য মুসলিমরা তারা জানেন বোঝেন, তখন কিন্তু সম্পর্ক আস্তে আস্তে খারাপ হয়। সেই জন্য একটু ন্যায় সত্যের পক্ষে থাকা, গণতন্ত্রের পক্ষে থাকা, শান্তি সম্প্রীতির পক্ষে সবাই থাকা, এবং এইটা যদি ওখানকার হিন্দুরাও যদি এই বিষয়গুলো মাথায় রেখে সেই অনুযায়ী যদি তারা কথা বলে, পদক্ষেপ নেয়, চিন্তা চেতনা সেভাবে গড়ে তোলে, আসলে বাংলাদেশটা হিন্দু মুসলমান এই উপমহাদেশে হিন্দু মুসলমান মিলিতভাবে বসবাস করার জন্য সব থেকে উপযুক্ত জায়গা, গোলমাল হওয়ার কথা নয়। আমি আজকের এই ভিডিওটা করলাম যে ওখান থেকে এখানে এসে যে বিপদ, যে উপেক্ষা, যে ঘৃণা, বঞ্চনা, এইটা এর মধ্যে না পড়লে আপনারা বুঝতে পারবেন না। সে তুলনায় আপনারা 1000 গুণ ভালো ভারতবর্ষে এই বাংলাদেশে আছেন। ফলে দেশ ছাড়ার কথা যারা এসে গেছেন। আমাকে তো অনেকে বলে আপনি চলে গেছেন মশাই, এখন এইসব বড় বড় কথা বলছেন। আমরা যখন এসেছিলাম, আমার কথা হলো আমি তো এসেছি যে সময় নিজের ইচ্ছায় আসিনি, অভিভাবকদের আমরা এসছি যখন, তখন আমাদের নিজস্ব মতামতের গুরুত্ব ছিল না। আর নানান রকম পরিস্থিতির মধ্যে জড়িয়ে গিয়ে আজকে আসলাম কালকে চলে গেলাম, এটা তো হয় না। তো তখন কিন্তু মানুষের এইসব অসুবিধা ছিল না। কংগ্রেস আমলে মানুষের ওই পুনর্বাসন নিয়ে পশ্চিম পাকিস্তানের লোক ভালো পেয়েছেন, বাঙালিদের ক্ষেত্রে অবিচার হয়েছে, সবগুলো হয়েছে। কিন্তু কংগ্রেস কোনোদিন নাগরিকত্ব নিয়ে উদ্বাস্তুদের কোনো সমস্যা তৈরি করেনি, কোনো প্রশ্নই তোলেনি, কোনো আইন তৈরি করেনি, যেটা এই বিজেপি করেছে। ফলে এই জায়গাটা বুঝতে হবে, এই যে পরিবর্তন, সেই পরিবর্তন বুঝতে হবে। এই পরিবর্তনের পরে আর কিন্তু আপনি বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করতে পারবেন না, এটা নিশ্চিত হয়ে যান। ফলে ওখানে যাতে মিলেমিশে বসবাস করা যায় সেভাবেই আপনারা ভাবনা চিন্তা করুন। এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আছে, যেখানে মুসলমানদের সাথে হিন্দুরাও সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, সুযোগ সুবিধে নিয়ে বসবাস করতে পারবেন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।